সবাইকে স্বাগতম। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন এর জারণ বিজারণ অংশের যে পার্ট 2 ক্লাসটি তোমাদের সামনে হাজির হয়েছি। তা আজকের ক্লাসটি তোমাদের বরাবর আমার পূর্বের ক্লাসের সূত্র ধরেই দ্বিতীয় ক্লাসটি তোমাদের দেখতে হবে। তো পূর্বের ক্লাসে আমি জারণ বিজারণ জারক বিজারক এই বিষয়গুলির ডিটেলস আলোচনা করেছি এবং সেখানে জারক বিজারক কিভাবে চিনবে সেই বিষয়গুলি তোমাদের দেখিয়েছি এবং পরবর্তীতে জারক বিজারকের মধ্যে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলো কিভাবে সম্পূর্ণ করবে সেগুলো আমি দেখিয়েছি। তো আজকে আমি সেই বিক্রিয়াগুলো কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের এই বিষয়ের উপর একটি প্রশ্ন বরাবর এসে থাকে এবং জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে জারণ বিজারণ বিক্রিয়া যদি সমতা করতে না পারো তাহলে তুমি যেখানে গাণিতিক সমস্যা যেটা আসবে সেটাও দিতে পারবে না। তাহলে অবশ্যই তোমাকে জারণ বিজারণ বিক্রিয়াটি সম্পূর্ণকরণ শিখতে হবে, কিন্তু এই বিষয়টা তোমাদের কাছে অনেক জটিল একটি প্রক্রিয়া মনে হয় তোমাদের কাছে। আজকে আমি খুব সহজে সেই বিষয়টা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে তোমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলো সমতা করবে। তো প্রথমে আমি পূর্বের বিষয়টা আজকে আবার তুলে ধরেছি যেন তোমাদের বুঝতে বিষয়টা অনেক সহজ হয়। তা আজকে আমি এখানে তুলে ধরেছি এই চারটা আমি আমার আগের পার্টের ক্লাসে দেখানো আছে। তো জারক, মাধ্যম এবং বিজারক এই বিষয়গুলো এখানে তুলে ধরেছি। যেমন জারক সাধারণত পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কপার সালফেট, আয়োডিন এগুলো সাধারণত সচরাচর থাকে। আর মাধ্যম হিসাবে আমি বলেছি যে শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড মাধ্যমটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই বিক্রিয়াগুলোতে। বিজারক বলতে এখানে ফেরাস সালফেট, অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম আয়োডাইড অথবা সোডিয়াম আয়োডাইড যে কোনোটা থাকতে পারে, সোডিয়াম থায়োসালফেট এই উপাদানগুলো এখানে বিক্রিয়া অংশগ্রহণ করবে। তো সাধারণত এই যে দুটি বিক্রিয়ক এই সালফিউরিক অ্যাসিড মাধ্যমকে নিয়ে এই পাঁচটির সাথে সহজেই পাঁচটি করে, এটা পাঁচটা বিক্রিয়া এবং এটা পাঁচটা বিক্রিয়া, এই 10টা বিক্রিয়া খুব বেশি এসে থাকে। এই 10টা বিক্রিয়া সমতাকরণ শেখাটা তোমার খুব জরুরি। এছাড়া আরো দুইটা বিক্রিয়া থাকে এখানে, কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইড সরাসরি বিক্রিয়া হয়ে থাকে এবং আয়োডিন এবং সোডিয়াম থায়োসালফেটের সরাসরি বিক্রিয়া হয়ে থাকে। এগুলোতে মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে আমি বিক্রিয়া সম্পূর্ণকরণ শেখার জন্য আমি এখানে কিছু ধারণা দিয়ে দিয়েছি। যেমন এইগুলো যদি বিক্রিয়কে থাকে স্বাভাবিকভাবে এই উৎপাদগুলো হবে, যেটা আমি পূর্বের পার্ট ক্লাসটা যদি দেখে থাকো সেখানে দেখে থাকবে। এবং পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে এখানে ক্রোমিয়াম 3+ অর্থাৎ সালফেট যেহেতু আছে ক্রোমিক সালফেট হবে এবং এর ম্যাঙ্গানিজ 2+, দ্যাট মিন্স সালফিউরিক অ্যাসিড ম্যাঙ্গানিজ 2+ হবে, এখানে ম্যাঙ্গানিজ সালফেট হবে। তো এই বিক্রিয়াগুলো তো আমরা সহজ সম্পন্ন করব এখান থেকে আমরা। পাশাপাশি বিক্রিয়ার একটা বিষয় হলো যে এখানে জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে হলে আয়নিক বিক্রিয়া লিখতে হয়। আয়নিক বিক্রিয়া লিখে সেখানে জারণ সংখ্যা নির্ণয় করে আমরা সাধারণত জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করি। তো এখানে আয়নিক বিক্রিয়া লিখতে হলে আমাকে এই যৌগগুলি বিয়োজনটা আমাকে জানতে হবে। যদি আমি এদের বিয়োজন জানি তাহলে আমি সহজেই আয়নিক বিক্রিয়া লিখতে পারবো। এদের থেকে দর্শক আয়ন কারা আছে, দর্শক আয়নগুলো আমাকে আলাদা করে নিতে হবে, কারণ যে আয়নগুলো জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ বা গ্রহণে অংশগ্রহণ করেনি তারা দর্শক আয়ন, তাদেরকে বাদ দিয়ে আমরা যে বাকি আয়ন যারা জারণ বিজারণ অংশগ্রহণ করেছে তাদেরকে রাখবো। তাহলে আগে আমাকে বিয়োজন শিখতে হবে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট যদি বিয়োজিত হয় সেক্ষেত্রে দুটো পটাশিয়াম আয়ন এবং ডাইক্রোমেট আয়ন সৃষ্টি করবে। যে পটাশিয়াম K+ দুটো আলাদা হয়েছে 2K+ আর Cr2O7 2- হয়ে যাবে, +2+2- ইকুয়াল হয়ে গেছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি থাকে এখানে পটাশিয়াম আয়নটা আলাদা হয়ে যাবে, MnO4 ম্যাঙ্গানেট আয়নটা আলাদা হয়ে থাকবে এখানে। অর্থাৎ এক্ষেত্রে এই যে পটাশিয়াম আয়নগুলো দর্শক আয়ন হিসাবে সেখান থেকে আমি সরিয়ে দেবো, আর এই ডাইক্রোমেট আয়ন আর ম্যাঙ্গানেট আয়নগুলো সেখানে থাকবে বিক্রিয়া যখন আয়নিক বিক্রিয়া লিখবো। এরপর কপার সালফেট, কপার 2+, SO4 ফেরাস সালফেট Fe2+, SO4 ফেরিক সালফেট হলে Fe3+, যেহেতু এখানে আয়রন জারণ সংখ্যা 3+, H2S থাকলে 2H+ S2- হবে, H2O2 থাকলে 2H+ O2 2- হবে এখানে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে দুটো H+ এখান থেকে আলাদা হয়ে গেছে, O2 আকারে থাকবে এখানে, উপরে 2- হবে দুটো H+ এর কারণে। ক্রোমিক সালফেট থাকলে ক্রোমিক Cr3+ হবে, আর সোডিয়াম থায়োসালফেট যেটা NO2 S2O3
এটা থাকলে 2Na প্লাস SO2 2 মাইনাস হবে, এবং সোডিয়াম টেট্রাথায়োনেট যেটা Na2S4O6 এখানে 2Na প্লাস হবে এবং S4O6 2 মাইনাস। এই যে আয়নের বিয়োজনগুলো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে, বিয়োজনগুলো কিভাবে হয়েছে। যদি বিয়োজনগুলো খুব সহজে করতে পারো আয়নিক বিক্রিয়া লেখাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। এখন আমরা এই যে এখান থেকে বিক্রিয়া সম্পূর্ণ করে বিক্রিয়াগুলোকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণটা শিখবে। তো স্বাভাবিকভাবে এই চার্টগুলো তোমরা দেখে রাখবে, আর আমি এখানে বিক্রিয়াগুলো আজকে এখন সম্পূর্ণ করে আয়নিক বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া সমতাকরণটা দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা বিক্রিয়া লিখি এখানে, যেহেতু আমার এখানে প্রথম আমি আমার চার্টে যেভাবে আছে আমি যদি সেভাবে লিখি। প্রথমেই পটাশিয়াম ডাইক্রোমেট জারকটি রয়েছে, মাধ্যম হিসাবে এখানে সালফিউরিক অ্যাসিড দিলাম, আর প্লাস এখানে বিজারক হিসাবে অপর পাশে যে প্রথম বিজারকটি রয়েছে সেটি ছিল প্যারাস সালফেট। এবার আসলে আমরা এই বিক্রিয়া সম্পূর্ণ করব। এখানে আমার 3টি বিক্রিয়া রয়েছে। তো স্বাভাবিকভাবে পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে কি হবে, ক্রোমিক সালফেট হবে। সিম্পল লিখে পেলাম Cr2SO4 প্লাস এখানে ফেরাস সালফেট থাকলে সেটাও কি হবে, ফেরিক সালফেট হবে Fe2SO4। আর দুটো কমন উপাদান থাকবে, যেটা যে হাইড্রোজেন অক্সিজেন আছে পানি হবে, আর পটাশিয়াম আছে সালফেট আছে পটাশিয়াম সালফেট। মোটামুটি এগুলো কমন থাকে, মিক্সচার এখানে যত বিক্রিয়া হবে সবগুলোতে এটা কমন থাকে। এটা হলো তোমার এই বিক্রিয়াটা সম্পূর্ণ করুন। এবার আসো এটাকে আয়নিক বিক্রিয়া লিখবো। এটা সমতাকরণে প্রথম শর্ত হলো আয়নিক আকারে লিখতে হবে। তো আয়নিক বিক্রিয়াটা লিখবো। আয়নিক বিক্রিয়া বলতে এখানে কিছু আয়ন আছে যে এরা জারণ বিজারণে অংশগ্রহণ করেনি, অর্থাৎ তারা দর্শক আয়ন। এই দর্শক আয়নগুলোকে আমরা আলাদা করে লিখি। দর্শক আয়ন এখানে কিছুটা বোঝার কিছু ব্যাপার দিয়ে দিচ্ছি, যে এখানে ডাইক্রোমেট আয়নে অলওয়েজ পটাশিয়ামটা দর্শক আয়ন হবে, কারণ পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দুটোতেই পটাশিয়াম দর্শক আয়ন, এটা বাদ যাবে, সেই দর্শক জারণ বিজারণে অংশগ্রহণ করেনি। আর এসিড যেখানে যে এসিড তো এখানে সালফিউরিক অ্যাসিড থাকবে, তো এসিড এখানে শুধু H প্লাসটা রাখবো আমরা। আয়নিক বিক্রিয়ায় শুধু H প্লাসটা থাকবে, পানি উৎপাদনে যেহেতু এটা ব্যবহৃত হয়েছে। সালফেটটা এখানে দর্শক আয়ন, হ্যাঁ, সালফেট সকল বিক্রিয়ায় দর্শক আয়ন হিসেবে থাকবে। এখানেও আয়রনটা FeSO4, Fe2+ এখানে থাকবে ফেরাস সালফেটে, সালফেটটা দর্শক আয়ন যেহেতু Fe2+ এখানে থাকবে। তো লিখে ফেলো Cr2O7 2- লিখলাম, এবং এখানে যেহেতু অ্যাসিডের মধ্যে শুধুমাত্র কি থাকবে, H+ থাকবে, আর ফেরাস সালফেটে সালফেট আয়ন দর্শক আয়ন হওয়াতে শুধু Fe2+ থাকবে। জারণ সংখ্যাটা জানলে হবে। এই যে বিয়োজনটা এখান থেকে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেটের বিয়োজনে যে অংশটা আছে এটাই লিখেছি, আর ফেরাস সালফেটের বিয়োজনে যে Fe2+টাই আমি এখানে লিখেছি। ফেরাস সালফেট বিয়োজন যেহেতু Fe2+ সৃষ্টি হবে। এবার আসলে ডান পাশে উৎপাদগুলোকে আয়নিক আকারে লিখতে হবে। ক্রোমিক সালফেটের বিয়োজন হলে সালফেট বাদ যাবে, যেহেতু এখানে বাদ দিয়েছি, তো ক্রোমিয়াম 3+ হবে। এরপরে আসো ফেরিক সালফেটের বিয়োজন যদি করি আমি, এখানে Fe3+ হবে এটা, আর পানিটা থাকবে, যেহেতু এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে, পানি থাকবে। আর K2SO4, এটা এখানে পটাশিয়াম এবং সালফেট উভয় বাদ চলে গেছে, K2SO4 আর এখানে আমি লিখবো না। এটা হলো আমার আয়নিক বিক্রিয়া। এবার আমি এই বিক্রিয়া থেকে কিভাবে পরবর্তী অংশে অগ্রসর হবো সেটা আমি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমার ওই জারণ সংখ্যা নির্ণয় প্রক্রিয়াটা আমাকে দেখতে হবে, যে আমি জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করেছিলাম এর আগে। যে জারণ সংখ্যাটা এখানে নির্ণয় করে আমাকে কাজটা করতে হবে। যে জারণ সংখ্যাটা এখানে মৌখিকভাবে করার চেষ্টা করতে হবে, তোমাদেরকে খুব প্র্যাকটিস করতে হবে জারণ সংখ্যা নির্ণয়টা, যেন মৌখিকভাবে তোমরা করতে পারো। আমি একটা সিম্পল আগে দেখাচ্ছি কিভাবে করবে। এখানে ক্রোমিয়াম হলো দুটো আছে, তাহলে এখানে 2x, আর প্লাস যেহেতু অক্সিজেন এখানে -2, তো -2 × 7, তাহলে -14 হয়ে যাবে, আর ইকুয়াল টু হবে -2, যেহেতু ইকুয়াল টু চার্জ -2 আছে, তাহলে 2x ইকুয়াল টু হবে -2 + 14, দ্যাট মিন্স 2x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু +6, তাহলে এখানে +6 সরাসরি বসবে, সেটা হওয়ার কথা। কিন্তু আমি এখানে একটা কাজ করতে হবে, যে এখানে ক্রোমিয়াম দুটো রয়েছে, এই অংশটা একটু প্রাথমিক সমতা করে নিতে হবে, তাহলে আমার এই জারণ সংখ্যার ইলেকট্রন ত্যাগ গ্রহণটা আমার জন্য সুবিধা হবে। তাহলে এখানে দুটো ক্রোমিয়াম থাকাতে এখানে 2 দিয়ে নেব,
তো একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি +6 হয়, খেয়াল করো, একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, তাহলে দুটো ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে এখানে +12 লিখে ফেলবো আমি সরাসরি +12। তো এই অংশটা শুধু আমার হিসেবের জন্য লিখবো আমি, এটা পরবর্তীতে এই সংখ্যাটা আর আমি লিখবো না, এটা থাকবে আমার, কিন্তু এটা আর থাকবে না। তো এটা +12, আর এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা তো দেখতেই পাচ্ছি +3, একটা ক্রোমিয়াম, তাহলে দুটো ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে এখানে +6। তো এই অংশটা তোমাকে এখানে রাখা যাবে না, তোমরা যারা মৌখিক বের করে নিতে পারবে করবে, অথবা আলাদা জায়গায় করে এসে এখানে মানটা বসাতে হবে। তো দেখতে হবে যে এখানে কয়টা পরমাণু রয়েছে, ওই পরমাণুটা উভয় দিকে সমান করে ওই সংখ্যার জারণ সংখ্যাটাই লিখতে হবে। এককভাবে একটা বেরোলে দুইটার জন্য যা হবে তা গুণ করে এখানে বসাতে হবে। আবার বলছি কিভাবে সিম্পল বের করবে, দেন এটা 2x - 2 * 14, তো 2x - 14 = -2, তো 2x = 14 - 2, তো 2x = 12, x = +6। খুব সিম্পল মৌখিক ভাবে এগুলো হিসাব করে নেওয়া যায়। এই কাজগুলো তোমাদের প্র্যাকটিস করলে হয়ে যাবে আশা করি। এবার আসে Fe3+, এখানে যার সংখ্যা 2+ আছে, এখানে Fe3+ আছে। এবার এখানে পরিবর্তনটার জন্য আমি এভাবে দেখাবো, এই যে আয়রন দেখো এখানে 2+ থেকে 3+ হয়েছে। আয়রন কি হয়েছে? 2+ থেকে 3+, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে জারণ সংখ্যা বৃদ্ধি মানে ইলেকট্রন ত্যাগ, আমরা এর আগে জারণ বিজারণ করে আসছি। এখানে যদি ইলেকট্রন ত্যাগ হয়, কয়টা ইলেকট্রন ত্যাগ হলো? একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, অনলি E-। এই মাইনাস দ্বারা আমি কি বুঝেছি? ত্যাগ বুঝিয়েছি। এই ইলেকট্রন মাইনাস মানে ইলেকট্রন ত্যাগ হয়েছে এখানে। আর এখানে 2+, 3+ হয়েছে ইলেকট্রনটা ত্যাগের মধ্যে। ইলেকট্রন ত্যাগ মানে সেখানে কি হয়েছে? জারণ হয়েছে। বেশ সিম্পল, জারণ কিভাবে করলে এটা দেখাবো। এবার আসো ক্রোমিয়ামেরটা যদি দেখাই আমি, একটা অংশ নিচে দেখলে আরেকটা অংশ উপরে দেখাবো। তো আয়নিক বিক্রিয়া লেখাটা আরেকটা যদি উপরে লেখো, তাহলে আমি এখানে দেখাতে সুবিধা হবে। এই দেখো ক্রোমিয়াম এখান থেকে এখানে যাওয়াতে তার মধ্যে কি পরিবর্তনটা হলো? এখানে জারণ সংখ্যা ছিল +12, এখানে পরিবর্তন হলো +6, তাহলে কটা ঘাটতি কত আছে? +6, অর্থাৎ এখানে +12 মানে 12টা ইলেকট্রন ঘাটতি ছিল, +6 মানে এখানে 6টা ইলেকট্রন কম আছে বা ঘাটতি আছে। তার মানে ঘাটতি কমিয়ে নিচে কটা? 6টা। তাহলে +12 থেকে প্লাস কমে যাওয়া মানে ইলেকট্রন গ্রহণ। এই দেখো প্লাস কমে যাওয়া মানে ইলেকট্রন গ্রহণ। কয়টা প্লাস কমলো? 6টা প্লাস, তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ হয়েছে। ইলেকট্রন গ্রহণ মানে হলো বিজারণ। এই প্লাস চিহ্ন দিয়ে আমি ইলেকট্রন গ্রহণ বুঝিয়েছি, আর এই মাইনাস চিহ্ন দিয়ে আমি ইলেকট্রন ত্যাগ বুঝিয়েছি। তোমরা এগুলো একটু ক্লিয়ার করতে হবে। তো এগুলো আবার একটু দেখবে যদি না বুঝে থাকো বিষয়টা। এবার আসো এগুলো জারণ অর্ধ বিক্রিয়াটা আলাদা করে লিখতে হবে। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কোন অংশে জারণ ঘটেছে? এই অংশটাতে জারণ ঘটেছে। Fe2+, ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে? Fe3+ এ পরিণত হয়েছে। আর কয়টা ইলেকট্রন ত্যাগে? একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে এখানে। এই যে এখানে জারণ অর্ধ বিক্রিয়া মানে জারণ ইলেকট্রন ত্যাগ। আমি এখানে এই নিয়মগুলো কিন্তু আর আলাদা করে আমি বলিনি, আমি কাজ করতে করতে নিয়ম শিখে যাব। তা আমাকে আলাদা করে নিয়ম মুখস্থ করার প্রয়োজন নেই আমি মনে করি। নিয়মগুলো একটু খেয়াল করবে, কাজটা কিভাবে করতে হবে। এরপর জারণ অর্ধ বিক্রিয়া লেখার পর কি করবে? বিজারণ অংশটাকে আলাদা করে লিখবে। কাজ এটুকু। প্রথমে হলো আয়নিক বিক্রিয়া লিখবে, জারণ সংখ্যা যাদের পরিবর্তন হয়েছে এগুলো দেখাবে। যেখানে হাইড্রোজেন অক্সিজেন জারণ সংখ্যাগুলো আসলে দেখানোর প্রয়োজন নেই, এরা জারণ অংশগ্রহণ করেনি। তোমরা এই বিক্রিয়াগুলো যদি প্র্যাকটিস করো সহজে বুঝবে যে কাদের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তো যারা অবস্থান্তরমূলক এগুলি সাধারণত ইলেকট্রন ত্যাগ বিভিন্ন সংখ্যা করে থাকে, ভিন্ন ভিন্ন জারণ মান প্রদর্শন করে, স্বাভাবিকভাবে এদেরকে তোমরা চিহ্নিত করতে পারবে জারণ বিজারণ অংশগ্রহণকারী হিসাবে। এরপর আসে বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কোনটা লিখবো? যে অংশের বিজারণ ঘটেছে। বিজারণ ঘটেছে তো ডাইক্রোমেট Cr2O7 2- এই প্লাস কটা ইলেকট্রন গ্রহণ হয়েছে? 6টা ইলেকট্রন গ্রহণ হয়েছে। খেয়াল রাখতে হবে যে এখানে এই পাশে প্লাস দিয়ে লিখতে হবে যখন ইলেকট্রন গ্রহণ হয়, যখন ত্যাগ হবে তখন ওই পাশে প্লাস দিয়ে। এবার এখানে বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা নিয়ম বলতে পারো এটা, যতটা অক্সিজেন থাকবে, এটা তো জারক পদার্থ, অর্থাৎ বিজারণ অর্ধ বিক্রিয়া এখানে যতটা অক্সিজেন থাকবে
এই দ্বিগুণ H প্লাস যোগ করতে হবে। কি করতে হবে? দ্বিগুণ H প্লাস। এখানে 60টি ইলেকট্রন 60টি অক্সিজেন রয়েছে, 7 দুগুণে 14, 14টি H প্লাস যোগ করতে হবে পানি উৎপন্ন হওয়ার জন্য, যেটা এখানে পানি রয়েছে। এটা কিসে পরিণত হয়েছে? 2Cr3+ এই অংশটা লিখে পেলাম। 2Cr3 এই যে অংশটা আমি আলাদা করলাম, মাঝখানে এই ইলেকট্রন 6টা গ্রহণ, এই 6টা গ্রহণ দেখিয়েছি, আর অক্সিজেনের দ্বিগুণ H প্লাস যোগ করেছি, তার মানে এখানে আমি পানিটা লিখে ফেলবো। তাহলে পানি কয়টা হবে? এখানে 14টা H, মানে 60টা পানি, 7 দুগুণে 14, অথবা 60টা অক্সিজেন আছে, 60টা পানি হবে। ব্যাস, আমার এটা 1 নং সমীকরণ দিবে, এটা 2 নং সমীকরণ দিবে। ব্যাস, তোমার মেইন কাজ এখানে শেষ। এখন তোমার কাজ হচ্ছে ইলেকট্রন গুলোকে সমতা করা, যেটা তোমরা অপনয়ন পদ্ধতিতে করো, ইলেকট্রন বাদ দিতে হবে ওই দিক থেকে। এখানে একটি ত্যাগ হলো 1টি ইলেকট্রন, গ্রহণ হলো 6টি ইলেকট্রন। তাহলে স্বাভাবিকভাবে আমি 1 নং এর সাথে যদি 6 গুণ করি, এর সাথে 2 নং যোগ করি, তাহলে আমার ইলেকট্রন সমান হয়ে যাবে। ব্যাস, তোমরা সিম্পলি এভাবে লিখে ফেলবে 1 নং × 6 প্লাস 2 নং। তো 2 নং এর সাথে সংখ্যা গুণ করার প্রয়োজন নেই, 6টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এবার এখানে সঙ্গে লিখে বলো 6Fe2+, সাইন দিয়ে এখানে হয়ে যাবে 6Fe3+, আর এখানে প্লাস 6 ইলেকট্রন। ব্যাস, এরপর এটা যা আছে তাই থাকবে। Cr2O7 2- প্লাস 6 ইলেকট্রন প্লাস 14H+। এবার প্রত্যেকটা উপাদান যেন লিখবে, কোন উপাদান যেন এখানে বাদ না পড়ে। এবং এখানে 2Cr3+ পরিণত হয়েছে, আর প্লাস 7H2 হয়েছে। ব্যাস, এবার যোগ করে দাও। তো যোগ করলে স্বাভাবিক ইলেকট্রন বাদ যাবে, এটা লিখতে হবে না। তো কাটাকাটি করো না, কাটাকাটি সিস্টেমটা আসলে ভুল সিস্টেম। এখানে 6Fe3+, আর এখানে থাকবে প্লাস Cr2O7 2- ইলেকট্রন আমার লেখার দরকার নেই, আর 14H+, মানে বাম পাশে গুলো এই বাম পাশে লিখে দেবে। ব্যাস, এরপরে অ্যারো সাইনটা দিয়ে দিবে, দিয়ে এরপর এই ডান পাশে যা আছে তাই লিখবে ইলেকট্রনটা ছাড়া। 6Fe3+ প্লাস 2Cr3+ প্লাস 7H2। ব্যাস, আমার বিক্রিয়া মূল কাজ শেষ, মানে আমার সমতাকরণের কাজটা শেষ। এই দেখো এখানে 6টা Fe3+ আছে, এখানে 6টা আছে, ক্রোমিয়াম এখানে 2টা, এখানে 2টা আছে, হাইড্রোজেন এখানে 14টা, এখানে 14টা, অক্সিজেন 7টা আছে। এখন আমার যে কাজটা করতে হবে, ওই যে আমি যে দর্শক আয়নগুলো বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আয়নিক বিক্রিয়া লিখে কাজটা করছি আমার কাজের সুবিধার্থে, ওই দর্শক আয়নগুলো আবার সাথে বসিয়ে দেবো। এইটুকু কাজ আমি এখন করবো, যে দর্শক আয়ন সহ। তো দর্শক আয়ন সহ যদি থাকে, তোমরা বিক্রিয়াটা আবার দেখে কাজটা করবে আর কি। আমি এখানে উপরে লিখছি কাজটা। তো দেখো এখানে এই যে Fe3+, এটার জায়গায় কি ছিল? ফেরিক সালফেট। Fe3+ না, এটা Fe2+ হবে, সরি, Fe2+। এটা Fe2+, দ্যাট মিন্স এটা ফেরাস সালফেট। 6FeSO4 ছিল। এটা ওই যে বিক্রিয়াটা কিভাবে আসছে, যে Fe2+ কার থেকে আসছে, ওইভাবে লিখে দিব। Cr2O7 কি ছিল? K2Cr2O7, এগুলো আমরা আয়নিক বিক্রিয়া ধরে শিখেছি। এটা তো K2Cr2O7, ব্যাস, এটা লিখে দিলাম। আর এখানে ওই যে H+ জায়গায় কি ছিল? H2SO2, তো H2SO2টা আগে লিখে দাও। যেহেতু এখানে 14 আছে, তাহলে স্বাভাবিকভাবে এখানে কত হবে? 7 হবে, কারণ আমার হাইড্রোজেন 14 ঠিক রাখতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এগুলো কোনো যোগে হাইড্রোজেন বসেছে কিনা। যদি থাকে তাহলে এই 14 থেকে হাইড্রোজেন কমে যাবে, তাহলে ওই এখানে সংখ্যাটা কমে যাবে। এরকম প্রয়োগ আছে, আমরা দেখবো আমরা পরবর্তী বিক্রিয়াগুলিতে। এই পাশে আবার আসো, এই যে Fe3+, তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। Fe3+ মানে এটা Fe2, সংখ্যাটা পরে বসাবে, একটু আগে যোগটা লিখে নেবে, এই কাজটা করবে। Fe3+ মানে এটা ফেরিক সালফেট। তাহলে এখানে যদি 6Fe3+ আছে, মানে 6টা আছে, তাহলে এখানে নিচে 2 আছে, তাহলে আমার 6টা রাখতে হলে এখানে 3 দিতে হবে, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরপরে এখানে Cr3+ এর জায়গায় কি ছিল? Cr2SO4 হোল 3 ছিল। এখানে একটু খেয়াল করো, ক্রোমিয়াম 3+ আছে, কারণ 2টা, তো 2টা আছে, তো এখানে Cr2 হয়ে গেছে, মানে 2টা ইকুয়াল হয়ে গেছে, আর সামনে 2 দেওয়ার প্রয়োজন নেই। প্লাস এবার আসো 7H2, এটা যা আছে তাই থাকবে। এবার আসো, ওই যে এখানে আমি একটা উপাদান বাদ দিয়ে দিয়েছি, যে বিক্রিয়া কি ছিল? যে পটাশিয়াম সালফেট, যেটা আমি লিখিনি আয়নিক বিক্রিয়াতে, তো এটা আবার লিখে দিতে হবে।
এবার দেখো প্রত্যেকটা উপাদান তোমার ইকুয়াল হয়ে গেছে। ইকুয়াল হয়েছে এটা বুঝবে কিভাবে? এটা বোঝার জন্য তুমি হিসাব করে নেবে, সালফেট হিসাব করবে যে SO4 একসাথে, এই অক্সিজেনটাকে আলাদা হিসাব করবে না। SO4 এখানে করে 6টা, এখানে আছে 7টা। তো সালফেট আয়ন কটা হলো তোমার? টোটাল 13টা হলো এই পাশে, বাম পাশে। এই পাশে দেখো 3 × 9টা সালফেট আছে, এখানে 3টা সালফেট আছে, 12টা আছে, এখানে একটা সালফেট আছে, টোটাল 13টা সালফেট হয়ে গেছে। আর বাকি উপাদান তো আগেও সমতা দেখিয়েছি, এখনো সেই সমতায় আছে। সালফেটটা দেখলেই হবে, আর বাকিগুলো তোমার প্রয়োজনীয় দেখো। এইগুলো তোমার একটি বিক্রিয়ার সমতাকরণ আমি দেখিয়েছি। এবার আসো আমরা আরেকটি বিক্রিয়া লিখে আরেকটি সমতাকরণ সহজে দেখি, তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এবার আরেকটি বিক্রিয়া নিচ্ছি। এবার দ্বিতীয় যে জারক পদার্থটি ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, এখানে সালফিউরিক অ্যাসিডের মাধ্যম হিসাবে অক্সালিক অ্যাসিডের সাথে আমি নিলাম। বিজারক হিসাবে কোনটিকে বাছাই করলাম? আমি অক্সালিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিডের বিক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হচ্ছে সেটা একটু দেখো। তো এখানে স্বাভাবিকভাবে এটা উৎপন্ন হবে কি, এগুলো তো আগেই জানা আছে, এটা MnSO4 হবে, প্লাস এটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে যেহেতু অক্সালিক অ্যাসিড রয়েছে, প্লাস K2SO4 তো হবেই, আর পানি হবে। বেশ সিম্পল বিক্রিয়া। সমতা করা এখন আর জটিল বিষয় আমি মনে করি, যেহেতু উপাদান কি কি হবে এগুলো সব দেওয়া হয়ে গেছে আগে। এবার আয়নিক বিক্রিয়াটা লিখে নাও। ওই যে এখানে হবে MnO4 মাইনাস পটাশিয়াম, যেহেতু দর্শক আয়নটা বাদ করে যাবে, অ্যাসিড মানে হবে H প্লাস প্লাস, এটাতে থাকবে C2O4 2 মাইনাস, এখানে হাইড্রোজেনটা এখানে দর্শক আয়ন ধরে নিতে হবে এই জায়গাটাতে, যেহেতু সে বিজারক হিসাবে কাজ করছে। তো বিজারকের এই আয়নটা কার্বন এখানে স্বাভাবিকভাবে ইলেকট্রন ত্যাগ গ্রহণে অংশগ্রহণ করবে, যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, হাইড্রোজেনটা এখানে দর্শক আয়ন হিসাবে থাকবে। তুমি জারক বিজারক চিনলেই বুঝতে পারবে যে কোনগুলো দর্শক আয়ন। জারক বিজারকের সাথে উপাদানগুলি বাদ দিতে হবে। এবার আসো এটা সমতাকরণে যাচ্ছি, সরি ডান পাশের আয়নগুলো লিখে নিচ্ছি। Mn2+ আর কার্বন ডাইঅক্সাইড হবে, আর তোমার পানি হবে শেষ। তো এই বিক্রিয়াটা এক লাইনে লেখার চেষ্টা করবে, তাহলে তোমার ওই যে ইলেকট্রন ত্যাগ গ্রহণটা দেখাতে সুবিধা হবে। তো আমি যদি এখানে দেখাই, ম্যাঙ্গানিজ এখান থেকে এখানে দেখাবে, কার্বন এখান থেকে এখানে পরিবর্তন হবে, এটা আগেও দিতে পারো পরে। এবার এই দুটো উপাদানের জারণ সংখ্যা লাগবে। তাহলে ম্যাঙ্গানিজ এখানে যুক্ত অবস্থা আছে অক্সিজেনের সাথে, তো তার জারণ সংখ্যাটা নির্ণয় করতে হবে। ওই যে আগে যে পদ্ধতিটা দেখিয়েছি, এটা x ধরবো, ম্যাঙ্গানিজ x -2 × 4 মানে x - 8 = -1, x - 8 = -1 হলে x = কি দাঁড়াচ্ছে? +7, অর্থাৎ ম্যাঙ্গানিজ এখানে জারণ সংখ্যা +7। দ্যাট মিন্স এই যৌগে ম্যাঙ্গানিজ 7টা ইলেকট্রন ত্যাগ করে এই যৌগটা গঠন করেছে। খেয়াল রাখবে এটা। তা এই পাশে যদি +7 হয়, এই পাশে আমি কি আছে? +2, কিন্তু মুক্ত অবস্থা সিঙ্গেল আছে, এইটা তার জারণ সংখ্যাটা +2 হয়েছে, এটা আলাদা লেখার দরকার নেই, +2 আছে এখানে। আর এখানে কার্বন ডাই অক্সাইড নির্ণয়, এখানে যেহেতু কার্বন ডাই অক্সাইড হয়েছে, এখানে ছিল অক্সালেট আয়ন, এখানে কার্বন দুটো আছে, তাহলে এখানে দুটো কার্বন নির্ণয় করবো। তাহলে এখানে কার্বন যদি একটা আছে, এখানে 2 দিয়ে, ওই যে প্রাথমিক সমতাকরণটা একটু করে নিতে হবে। এই যে বিজারকটা কিসে করে নিতে হচ্ছে, সে কটা আছে, এখানে কটা আছে, এখানে কটা আছে, এটা একটু সমতা করে নিতে হবে। সাধারণত দুটোই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখানে তোমার 2x -2 × 4, 2x - 8 = -2, 2x - 8 = -2, ক্লিয়ার? তো 2x = হবে 8 - 2, অর্থাৎ 2x = যদি 6 হয়, x = +3। একটা x = +3, দ্যাট মিন্স একটা কার্বনের জারণ সংখ্যা +3। এখানে কার্বন আছে কটা? দুটো, দুটো কার্বনের জারণ সংখ্যা হবে +6, এটা আলাদা করে লিখে নিব। দুটো কার্বনের জারণ সংখ্যা কত? +6। আর এখানে কার্বন ডাই অক্সাইডের কার্বনের জারণ সংখ্যাটা বের করো। আগে 2 এর হিসাবটা পরে করব। কার্বন হলো x, আর এটা 2 × 4 -4 = 0, x = +4। দ্যাট মিন্স একটা কার্বনের জারণ সংখ্যা +4। এখানে কার্বন কটা রয়েছে? দুটো, সামনে 2 আছে, জারণ সংখ্যা হবে +8। ব্যাস, আমি হিসাবটা দিয়ে দিলাম। কিভাবে কার্বনের জারণ সংখ্যাটা এই পাশে হিসাব করে নিলাম, এটা দেখে নেবেন। এটা সম্পূর্ণ জারণ সংখ্যা যত ভালোভাবে নির্ণয় করতে হবে, তত এই কাজটা সহজে করতে হবে। এটা নির্ভুল হতে হবে। এই হিসাবে যদি ভুল হয়,
তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতাকরণ ভুল হয়ে যাবে। তো এখানে +6 থেকে +8 খেয়াল করো, যার সংখ্যা +6 ছিল +8 মানে যার সংখ্যা বেড়েছে, কত বেড়েছে 2 বেড়েছে মানে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে। যার সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে প্লাস বৃদ্ধি পাওয়া মানে ইলেকট্রন ত্যাগ, দুটো ইলেকট্রন ত্যাগ হয়েছে, ইলেকট্রন ত্যাগ মানে হলো জারণ। এবার জারণ অংশটা উপরে চলে গেছে, অসুবিধা নেই, নিচে উপরে লেখা যায়। এটা +7 ছিল, হ্যাঁ, জারণ সংখ্যা +7 থেকে +2 হয়েছে ম্যাঙ্গানিজ, তাহলে ধনাত্মক আয়ন হ্রাস পেয়েছে। জারণ সংখ্যা যদি কমে যায় তার মানে ইলেকট্রন গ্রহণ, প্লাস কমে যায় মানে ইলেকট্রন গ্রহণ। তো +7 থেকে +2 কটা কমেছে 5, 5টা ইলেকট্রন তাহলে গ্রহণ হয়েছে, যে প্লাস দিয়ে দিচ্ছে। যার সংখ্যা 5 কমেছে, 5 প্লাস চিহ্ন 5টা কমেছে, তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ হয়েছে, গ্রহণ করে তার এই 5টা ইলেকট্রন গ্রহণ দেখিয়ে এখানে এটা হলো বিজারণ লিখে দিবে পাশে। তাহলে জারণ বিজারণ অংশ দেখানো মানে এবার তুমি জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখে নেবে। এই কাজটা করতে পারলে তোমার কাজ অর্ধেক কি 80% কমপ্লিট আমি মনে করি, এই অংশটা করে নেওয়া মানে। জারণ অর্ধবিক্রিয়ার মধ্যে কোনটা আসবে, ওই যে C2O4 2- এখানে যদি ইলেকট্রন ত্যাগ ওই পাশে চলে যাবো, কার্বন ডাই অক্সাইড এখানে 2 মোল হবে, আর কয়টা ইলেকট্রন ত্যাগ হয়েছে 2টা ইলেকট্রন ত্যাগ। এটা জারণ দিয়ে এবার আসে বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়ার মধ্যে আসবে তোমার এই যে MnO4-, MnO4- কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, তো 5 ইলেকট্রন এখানে দেখাবে। আর প্লাস ওই যে বিজারণ অর্ধবিক্রিয়ার পুরো আগেই বলা আছে যে যতটা অক্সিজেন থাকবে দ্বিগুণ H+, খেয়াল রাখতে হবে কিন্তু বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া এটা আসবে না, বিজারণ অর্ধবিক্রিয়া যতটা অক্সিজেন দ্বিগুণ H+, তাহলে এখানে 8H+ দেখালে হবে। আর এখানে এটা কিসে পরিণত হচ্ছে Mn2+, লিখে দিবে। প্লাস এখানে পানি কটা হবে, যে এখানে 4টা H+ আছে আর 4টা অক্সিজেন আছে, তার মানে 4টা পানি হবে, ব্যাস, আর কিছুতে লেখার প্রয়োজন নেই, এইটুকুই আমার কাজ। এবার দেখো ইলেকট্রন সমতা করো। ইলেকট্রন ত্যাগ হয়েছে 2টো, গ্রহণ হয়েছে 5, তাহলে আমাকে সমতা করতে হলে এটা ইনটু এটা আসে 1 নং সমীকরণ দিয়ে দিই, আর এটা 2 নং সমীকরণ দিয়ে দিই। তাহলে 1 নং এর সাথে যদি 5 গুণ করি 5 দুগুণে 10, 2 নং এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10, তাহলে আমাকে এইভাবে ইলেকট্রন সমতা করে ইলেকট্রন বাদ দেওয়া যাবে এখানে। তাহলে এগুলো আমি আবার মুছে দিচ্ছি, তোমাদের খাতায় বিক্রিয়াগুলো তুমি উপর থেকে নিচে থাকবে, তখন তোমরা বুঝতে পারবে যে কিভাবে ধারাবাহিক ভাবে আসছে এগুলো। এবার আসো 1 নং ইনটু, যেহেতু এখানে 2, তো 5 দুগুণে 10, 1 নং ইনটু 5 যোগ 2 নং ইনটু 2, এই 2 নং এর সাথে কত গুণ করবে 2 গুণ করলে আমার এই যে 5 দুগুণে 10 হয়ে যাবে, ব্যাস। এরপরে যে রেজাল্টটা আসবে তুমি এখানে লিখবে, এটার সাথে 2 গুণ করে লিখে দাও, 5 গুণ করে, সরি 5C2O4 2- ইকুয়াল টু এটা হবে 10CO2 হয়ে যাবে, আর এখানে হবে 10 ইলেকট্রন, ব্যাস। এরপর আসে নিচেরটা, 2 যদি গুণ হয় 2MnO4- প্লাস এখানে 10 ইলেকট্রন হয়ে যাবে, আর এখানে এই 8 দুগুণে 16 হয়ে যাবে, 16H+, সিম্পল। এবার আসে এই ডান পাশে 2Mn2+, আর এখানে হবে 8H2, যেহেতু 2 গুণ হয়েছে, 8 দুগুণ 4 দুগুণে 8, ব্যাস, যোগ করে দাও। ইলেকট্রন উভয় দিকে 10 ইলেকট্রন আছে, এটা আর লিখতে হবে না। এই ডান পাশে এটা আছে, এটা আছে, এটা আছে, তো এটা লিখে বাম পাশে এটা লিখে নাও, আর C2O4 2- প্লাস 2Mn4- প্লাস 60H+, ব্যাস, আমি এখানে লিখে দিলাম। এবার ডান পাশে যেগুলো আছে এগুলো 10CO2 প্লাস 2Mn2+ প্লাস 8H2। এই আমার এই কাজগুলো শেষ। এবার তোমার দর্শক যেগুলো আমি বাদ দিচ্ছি এগুলো বসিয়ে দিলে আমার কাজ শেষ হয়ে যাবে। তো এইটুক লেখা মানে যদি এইটুকু কেউ লিখতে পারো বিক্রিয়া সমতা কারণে, তাহলে সে পূর্ণাঙ্গ নাম্বার পাবে। দর্শকায়ন বসাতে যদি কোনো বেশি অসুবিধা হয়েছে তবে লিখতে হবে, লেখাটাই উচিত। দর্শকায়ন সহ দর্শক আয়ন
সহ আমি লিখছি। দর্শকায়ন যেগুলো ছিল এখানে C2O4 2 যেটা তোর বিক্রিয়াতে দেখতে পাবে C2O4 সেখানে ছিল, এখানে H2C2O4 ছিল, H2C2 এখানে যেহেতু C2 এখানে C2 তে সংখ্যা যেটা আছে এটাই থাকবে, কারণ আমার এই অংশটা তো ঠিক রইলো, এই অংশটা এখানে যা আছে এখানেও তাই, তাহলে আমার সংখ্যাটাও ঠিক থাকবে। এবার আসো এখানে তো MnO4 মাইনাস কি ছিল KMnO4, এটা তো তোমরা দেখে আসছো এখানে, তো এখানে সামনে 2 আছে, এখানে 2 হবে। আর এখানে এই যে অ্যাসিডের জায়গায় ছিল H2SO4, এখানে একটা খেয়াল করো যে এখানে 16S+ রয়েছে, বাট এই যোগে আমার হাইড্রোজেন আছে, এই বিজারকের সাথে কি রয়েছে হাইড্রোজেন, তো 5 গুণে কত 10টি হাইড্রোজেন আমার এখান থেকে চলে যাবে, কারণ এখানে দ্বিতীয় কোথাও হাইড্রোজেন নেই, তাহলে আমার এখানে দুই জায়গায় যে হাইড্রোজেন রয়েছে এগুলো এখান থেকে আমাকে ভাগ করে দিতে হবে। এখানে 5 দুগুণে 10টা তো দিয়েই দিতে হবে, এখানে তার কমানোর সুযোগ নেই, তাহলে আমার বাকি রইল কটা 6টা, তো 6টা যেতে আছে, তাহলে আমি 3 দিলে 3 দুগুণে 6টা। তো এই সালফেট হিসাব করার দরকার নেই, তোমার দরকার হলো হাইড্রোজেন হিসাব করা, তো এখানে 6টার জন্য দিয়ে দিলাম। আর এই পাশে আসো 10 CO2 প্লাস এখানে 2 MnSO4 ছিল, Mn2 প্লাস মানে কি MnSO4 ছিল, আর এখানে কার্বন ডাই অক্সাইড যা আছে তাই থাকবে, এখানে তো পরিবর্তন হয়নি কিছু, আর 8H2 থাকবে, আর তো ওই K2SO4 যেটা আমি বাদ দিয়েছি এটাও বসিয়ে দিবে। তাহলে এইভাবে যদি আমরা সমতাকরণ করি তাহলে মোটামুটি বিক্রিয়াগুলো খুব সহজে তুমি সমতাকরণ করতে পারবে। এখানে আপাতত তুমি প্রথম 10টি বিক্রিয়া, অর্থাৎ এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের যে 5টি বিক্রিয়া এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে 5টি বিক্রিয়া, এই 10টা বিক্রিয়া মোট সহজেই তোমরা সমতাকরণ করতে পারো যদি এই দুটি সমতাকরণ ভালোভাবে খেয়াল করো বা দেখে দেবে। আশা করি বাকি 10টি বিক্রিয়া তোমরা সমতাকরণ করবে। এর বাইরে যে আরো দুটো বিক্রিয়া রয়েছে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের, আর একটা কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের, ওই বিক্রিয়াগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার সমতাকরণ দেখাবো। এখান থেকে আরো একটা বিক্রিয়া একটা ব্যতিক্রম রয়েছে ওটা সহ, আর বাকি ওই দুটো বিক্রিয়া সমতাকরণ আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। সাথে ওই বিক্রিয়াগুলো আবার সরাসরি কিভাবে সমতাকরণ করা যায় সেই বিষয়টা আমি আগামী ক্লাসে আলোচনা করব। তো আপাতত তোমরা এই দুটো বিক্রিয়া কিভাবে আমি সমতাকরণ করেছি একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি খুব সহজ হয়ে যাবে, তোমরা নিজেরাই পারবে বিক্রিয়াগুলো খুব সহজে সমতাকরণ করতে। তো আশা করি আজকে এখানেই রাখছি, তোমরা ভালোভাবে কাজগুলো আয়ত্ত করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।